দেখো, ঢাকা বোর্ড 2023 আসছে। আহ বলতেছে যৌগমূলক কাকে বলে, আচ্ছা এগুলো পারবা। ওকে, ঘ নাম্বারে বলো 2 নং অণুটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে। আচ্ছা, 2 নং অণুটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, 1 নং অণু হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, 2 নং অণু হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। বলতেছে 2 নং অণুর বন্ধন গঠন ব্যাখ্যা করতে। ওকে, বলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মিলে আমাদের আয়নিক বন্ধন, কারণ একটা ধাতু একটা অধাতু, বোঝা যাচ্ছে। তো ডি মৌলটা আমাদের ক্যালসিয়াম এবং ক্লোরাইড। আচ্ছা, ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ডিসি তো বুঝতেছি না, ডি মূলত নাই এখানে। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। তো বোঝা যাচ্ছে যৌগটা কিভাবে গঠিত হয়েছে, ক্যালসিয়াম 2+ এবং 2 ক্লোরিন মাইনাস এভাবে। তো ক্যালসিয়াম 2+ মানে কি, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দান করেছে, দুইটা ক্লোরিন ওই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন যথাক্রমে গ্রহণ করেছে একটা একটা করে। কারণ ক্লোরিনের 7টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুইটা ইলেকট্রন চাচ্ছে, তার মানে নিশ্চয়ই দুইটা ইলেকট্রন লাগবে। তার মানে এভাবে ক্যালসিয়াম 2+ এবং 2 ক্লোরিন মাইনাস গঠন হলো। এভাবে যেহেতু আয়ন গঠনের মাধ্যমে হলো, তাই এটা আয়নিক যৌগ হবে এবং ইলেকট্রন ত্যাগ করে এবং একজন গ্রহণ করছে। ওকে, তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রোমিনাসটা লিখবা আগে, কারণ খুব একদম সাদামাটা লিখে দিতে হবে না। ইলেকট্রোমিনাস থেকে শুরু করবা। ক্যালসিয়াম ইলেকট্রোমিনাস এটা, লাস্ট সেলে কয়টা ইলেকট্রন, দুটা। ক্লোরিন ইলেকট্রোমিনাস কয়টা, লাস্ট সেলে কয়টা ইলেকট্রন, পাঁচটা। তাহলে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয়কে সে ইলেকট্রন লাভ করতে চাইবে অষ্টক ফিল আপ করে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয়কে সে ইলেকট্রন লাভ করতে চাইবে অষ্টক ফিল আপ করে। তাহলে এ যেহেতু ত্যাগ করবে, এই ক্যাটায়ন হবে ক্যালসিয়াম 2+, এ যেহেতু গ্রহণ করবে এনাইন হবে। সর্বশেষ ক্যাটায়ন এবং এনাইন মিলে আয়নিক যৌগ গঠন করবে। তাহলে ক্যালসিয়াম পরমাণু সর্বশেষ হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ক্যালসিয়াম 2+ আয়ন ক্যাটায়নে পরিণত হয়। অপরদিকে দুইটা ক্লোরিন সেই ক্যালসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গুলো একটা একটা করে গ্রহণ করে এবং ক্লোরিন মাইনাস অ্যানায়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট ধনাত্মক ক্যালসিয়াম 2+ ঋণাত্মক ক্লোরিন মাইনাস ফসফেটের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে আয়নিক যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করে। চিত্রটা সহ দেখাই দিবা, চিত্র না দেখালে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে ক্যালসিয়াম পরমাণু, এই যে দুইটা ইলেকট্রন, একটা দিচ্ছে এই ক্লোরিনকে আর একটা দিচ্ছে এই ক্লোরিনকে, এবং যথাক্রমে ইলেকট্রন দিয়ে নিয়ে এটা ক্যালসিয়াম 2+ এ পরিণত হয়েছে, এই যে ক্যালসিয়াম 2+, এবং এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, এই যে ক্লোরিন মাইনাস চিহ্ন, এই যে ক্লোরিন মাইনাস চিহ্ন, এবং ফাইনালি ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হয়েছে। রাখতে হবে। এরপর আসে 1 নং অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়ম প্রযোজ্য হবে কি না। আচ্ছা, প্রযোজ্য হবে। ওকে, অষ্টক এবং দুইয়ের নিয়ম। আচ্ছা দেখো, 1 নং বিক্রিয়াটা আমাদের যৌগটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। 1 নং অণু সালফার ট্রাইঅক্সাইডের বন্ধন গঠনের সময় অষ্টক দুইয়ের নিয়ম। আচ্ছা, পরমাণু সমূহ তার সর্বশক্তি 7টা ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করতে চায়, এটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম আর কি। অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে দুইয়ের নিয়ম উপস্থাপন করা হয়। যেমন আমাদের এখানে উম উম, আহ, এই যে মানে এক জোড়া ইলেকট্রন যে অবস্থান করবে ওটা হচ্ছে দুইয়ের নিয়ম। সালফারের ক্ষেত্রে দেখো লাস্ট সেলে 6টা ইলেকট্রন আছে। আর আমাদের অক্সিজেনের ক্ষেত্রে তাও লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে অক্সিজেন কত রে? অক্সিজেন 8। 8, তাহলে এখানে 2p6 কেমনে হয়? 2p6 হলে তো এটা কি হয়ে যায়, হিলিয়াম হয়ে যায়, এটা 2p4 হবে, তাই না? 2p4 হবে, তাহলে লাস্ট সেলে কয়টা ইলেকট্রন? দুইয়ে ছয়ে, দুই সাড়ে ছয়, দুই ছয়, এখানে দুইয়ে 8। এখন ঠিক আছে, লাস্ট সেলে কয়টা ইলেকট্রন, তাহলে অক্সিজেনের 6টা, আর এদিকে হচ্ছে লাস্ট ইলেকট্রন হলো তাও 6টা। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইডের কেন্দ্রীয় মূল্য হচ্ছে সালফার, যার যোজ্যতা ইলেকট্রন হলো 6। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হলো 6টি। অপরদিকে অক্সিজেনের ক্ষেত্রেও 6টি, এখানে 8টা দিছে। আচ্ছা, উভয় পরমাণুর অষ্টক পূরণের জন্য দুইটি করে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? এখানে দেখে সালফারের দুইটি করে ঘাটতি আছে, অক্সিজেনের দুইটি করে ঘাটতি আছে। তারা কি করবে, এরা মূলত ইলেকট্রন শেয়ার করবে মূলত। ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড অনুর গঠন নিম্নরূপ হলো। তাহলে এই ক্ষেত্রে প্রতিটি সালফার, কথা কি বুঝতেছো কি বাঁচতেছে? আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? না।
দেখো আমাদের এখানে সালফারের গোলা গোলা গুলা হচ্ছে সালফার, আর ক্রস গুলা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন। তাহলে এখানে হয়েছেটা কি হয়েছে, সালফারের ইলেকট্রন গুলা জাস্ট শেয়ার হচ্ছে ইলেকট্রন, ওই যে অক্সিজেনের ইলেকট্রনের সাথে। তাহলে এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানেও অক্সিজেনের দুইটা ইলেকট্রন আছে, তাহলে 4টা ইলেকট্রন ফিল আপ হইলো এখানে, এখানেও 4টা ইলেকট্রন ফিল আপ হইলো, এখানেও 4টা ইলেকট্রন ফিল আপ হইলো। দেন এইভাবে আমাদের ইলেকট্রন গুলো হচ্ছে। আচ্ছা এবার দেখো অক্সিজেন 10টা ফিল আপ হয়েছে কিনা। অক্সিজেন এদিকে 4টা, 6টা, 6টা, তাহলে 4টা, 6টা, সরি সরি এটা তো না, এই যে 4টা, এদিকে দুটো 6টা, এদিকে দুটো 8টা, তাহলে অক্সিজেন 10টা ফিল আপ। এই অক্সিজেন 10টা ফিল আপ সেম ভাবে, এদিকে 4টা আর এদিকে 4টা, 8টা। তাহলে এদিকেও সেম ভাবে আমাদের অষ্টক ফিল আপ হচ্ছে অক্সিজেনের, অক্সিজেনের অষ্টক ফিল আপ, ঠিক আছে। তো সালফারের ক্ষেত্রেও সেম, সে এখন তার কি হচ্ছে, এই যে অষ্টক সম্প্রসারণ হচ্ছে, এদিকে 4টা, এদিকে 4টা, এদিকে 4টা, তাই না? তার মানে কয়টা হচ্ছে, এই যে 3 4 12টা। তার মানে অষ্টক ফিল আপ মানে আমরা জানি 8টা হওয়া, এক্ষেত্রে হয়ে গেছে কয়টা, 12টা। তার মানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। তার মানে এটা আমরা অষ্টক নিয়মের ব্যতিক্রম জানি। আমরা দুইটা টপিক পড়ছিলাম, একটা হচ্ছে অষ্টক নিয়ম মানে 8টা 8টা ফিল আপ হওয়া, আর একটা হচ্ছে 8টা ফিল আপ না হওয়া। ওই যে BF3 ব্রোমিন ট্রাইফ্লুরাইড এই উদাহরণটা ছিল, BF3 তে 8টা ফিল আপ হয় না, অষ্টক সংকোচন বলা হয় এটাকে। আর কোনো এতে যদি যোগে যদি 8টার চেয়ে বেশি হয়ে যায় সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, তো সালফার ট্রাইঅক্সাইড অণু গঠন করে, যেমন এক্ষেত্রে অক্সিজেন তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করলেও কেন্দ্রীয় পরমাণু সালফারের যোজ্যতা স্তরে 12টি ইলেকট্রন অবস্থান করে। অক্সিজেনের এই যে এই ক্ষেত্রে অক্সিজেন অষ্টক নিয়ম অনুসরণ করলেও সালফারের ক্ষেত্রে নিয়মের ব্যাঘাত ঘটে। কিন্তু দুইয়ের নিয়ম অনুসারে যোজ্যতা স্তরে একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান, তার মানে দুইয়ের নিয়মের প্রয়োগ ঘটে, কারণ এখানে জোড়ায় জোড়ায় আছে। পরিশেষে বলা যায় সালফারের ক্ষেত্রে অষ্টক ও দুইয়ের নিয়মের মধ্যে শুধুমাত্র দুইয়ের নিয়ম প্রযোজ্য হবে, কারণ আসলে এখানে জোড়াটা ঠিক রাখছে, বাট 8টা ফিল আপ করতে পারেনি। ঠিক আছে, এই অষ্টক সম্প্রসারণ কতটা উল্লেখ করবা। আচ্ছা, এরপরে বললো সোডিয়াম ক্লোরাইডের একটা যৌগ যার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। অপর একটা যৌগ হচ্ছে ACl। প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ, এটা কি দিল, এটা হচ্ছে আহ গলনাঙ্কের, গলনাঙ্কের ইয়ে দিল। আচ্ছা, ওই যে প্রথম অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়তে কি দিচ্ছে এটা, এই যে ফার্স্ট এটা কি ছিল, তাপমাত্রা যখন 0-তে ছিল তখন এটা কি, এই যে এটা বোঝাবে কঠিন অবস্থা। আহ এটা যখন 800-কে পৌঁছালো মানে গলনাঙ্কে পৌঁছালো, তখন এটা কি বোঝাবে, তরল অবস্থা বোঝাবে। তো এখান থেকে এতটুকু দিয়ে দিলে আমাদের কি হয়, এই যে সেটা তরল অবস্থা থেকে তাপমাত্রা বাড়তে থাকে, অবস্থা কিন্তু তরল। আবার 1465-তে নিয়ে গেলে, এই যে এই যে এটা এটা কি বোঝাচ্ছে, BC অংশটা কি বোঝাচ্ছে, BC অংশটা মানে এখানে জাস্ট এই তরল অবস্থায় আছে, তাপমাত্রা এই যে এখানে তরল থেকে মূলত এই যে কঠিন থেকে মূলত তরল হচ্ছে, বাট তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ 800-কে আটকে আছে। এই যে আগের যে গ্রাফটা ওটাই আর কি। দেন এইটা বোঝাচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, 800 থেকে হয়ে গেছে 1465। আবার এখানে গ্যাস হলো, কারণ এটা আমাদের স্ফুটনাঙ্ক হচ্ছে। তো এই জায়গাটাতে আবার কোনো টেম্পারেচারের পরিবর্তন নাই। ঠিক আছে, এখান থেকে আবার আমাদের কি হলো, টেম্পারেচার পরিবর্তন হয়ে শুরু করলো। তো এটা এই করে দিবা কোনটা জায়গায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এরপরে প্রথম এবং দ্বিতীয় যৌগ দুটি বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, প্রথম যৌগ সোডিয়াম ক্লোরাইড, দ্বিতীয় যৌগ HCl। প্রথম যৌগ আমাদের নিশ্চয় আয়নিক যৌগ HCl। দেখি, দেখো প্রথম যৌগ আমাদের আয়নিক যৌগ, কারণ একটা আমাদের ধাতু অধাতু মিলে গঠন হচ্ছে, আর HCl তাহলে এটা অবশ্যই সমযোজী যৌগ হবে, কারণ HCl তো হাইড্রোজেন কেমন ইলেকট্রন দিবে, ক্যাটায়ন দিয়ে গঠন হবে না। হাইড্রোজেন হচ্ছে আমাদের ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করবে মূলত। ক্লোরিনের 7টা ইলেকট্রন লাস্ট সেলে, ক্লোরিনের কয়টা ইলেকট্রন, 7টা, এই যে 7টা, 6টা, 7টা। এই 7টা ইলেকট্রন একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন এসে ইলেকট্রন শেয়ার করবে এই জায়গাটাতে, এভাবে আমাদের HCl গঠন করে। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু গঠন করেছে, এটা HCl আমাদের সমযোজী যৌগ। আর সোডিয়াম ক্লোরাইড মূলত সোডিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন কয়টা, সোডিয়ামের লাস্ট সেলে হচ্ছে ইলেকট্রন 4s1, 3s1 হয়, 3s1 না 4s1, তাহলে 3s1 হলে এটা মূলত 11, 3s1। তাহলে 3s1 হলে লাস্টে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, সোডিয়াম প্লাস আয়নে বলতে হবে। ক্লোরিনের লাস্ট ইলেকট্রন 17, 17, তাহলে এই যে 7টা, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং 18তে পরিণত হবে। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিনটা আয়নিক বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করবে। তাহলে
তবে এরা কেন, মানে দুইটা বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়ার সত্ত্বেও, তাহলে দেখো বন্ধন প্রকৃতি, প্রথম যৌগের বন্ধন প্রকৃতি পেলাম আয়নিক, দ্বিতীয় যৌগের বন্ধন প্রকৃতি পেলাম আমরা সমযোজী, এদের বন্ধন প্রকৃতি ভিন্ন, তারপরেও কেন এরা বিদ্যুৎ পরিবহন করবে? কারণ হচ্ছে আয়নিক যৌগ তো আমরা জানি স্বাভাবিক বিদ্যুৎ পরিবহন করে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কেন বিদ্যুৎ পরিবহন করবে? কারণ এরা আয়নে পরিণত হবে, সোডিয়ামটা জলীয় দ্রবণে আর কি, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে, এবং এদের মাঝে আমরা জানি সহজেই তড়িৎ পরিবাহিত হবে। আর এসিএল এর ক্ষেত্রেও ঠিক সেম সিচুয়েশন। এসিএল আমরা জানি এই যে অ্যাসিড, এবং এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে, হ্যাঁ, হাইড্রোজেন ডোনার। তাহলে সে কি করবে? যখন জলীয় দ্রবণে তাকে মিশ্রিত করা হবে, এসিএলটা আমাদের হাইড্রোজেন এবং ক্লোরাইডে পরিণত হবে। যেহেতু আয়নে পরিণত হয়ে গেছে এরা জলীয় দ্রবণে, তাই এরা মূলত আমাদের বিদ্যুৎ পরিবহন করবে। এই কাজগুলো লিখে দিলেই চলবে। বুঝতে পারছিস কিনা? হ্যাঁ। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং দ্বিতীয় যৌগটা হচ্ছে এসিএল। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, এবং সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অবস্থান করে সোডিয়াম প্লাস আয়নে ক্যাটায়নে পরিণত হয়। তো বললো অপরদিকে ক্লোরিন পরমাণু সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য মানে ক্লোরিন 7টা থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট দন্তক আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আবদ্ধ হয়ে আয়ন যৌগ গঠন করে। অপরদিকে এসিএল যৌগে হাইড্রোজেন ও ক্লোরিন উভয়ের যোজ্যতা স্তর একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন নিউক্লিয়াস নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, কারণ এক ছিল এখন দুই, দুইয়ের মতো হিলিয়ামের মতো হয়ে গেছে। ক্লোরিন তার নিউক্লিওটাইড নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো স্থিতিশীল অবস্থা লাভ করে। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এসিএল সমযোজী যৌগ, অর্থাৎ এদের বন্ধন প্রকৃতি পরস্পর ভিন্ন, কারণ একটা আয়নিক একটা সমযোজী। জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহনের জন্য দ্রবণে ধনাত্মক এবং ঋণাত্মক আধান বিশিষ্ট সঞ্চরণশীল বিভিন্ন আয়নের মুক্তভাবে চলাচল প্রয়োজন। আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক আধানের প্রয়োজন হবে। সোডিয়াম ক্লোরাইড পানিতে মিশ্রিত করা হলে এর ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ বিচ্ছিন্নভাবে অবস্থান করে, ঠিক আছে? কেননা পোলার যৌগ পানিতে, এই যে এটা কেন ইয়ে হয় মূলত, পানি পোলার যৌগ এই জন্যই তো না। পানি পোলার যৌগ, হাইড্রোজেন ডেল্টা প্লাস এবং ক্লোরিন আয়ন গঠন করে, এইগুলো আর কি। তাহলে বলে দিবে এগুলা কি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে মোল এ, বি, সি, ডি। মোল এর অবস্থান হচ্ছে পর্যায় 2, গ্রুপ 1। গ্রুপ 1 এর কোন মৌল আছে? লিনাক্রিক হচ্ছে লিথিয়াম বোধ হচ্ছে মনে হয়। তাহলে এটা হচ্ছে গ্রুপ 17, তার মানে এটা মনে হয় ফ্লোরিন। আর এটা হচ্ছে গ্রুপ 15, 15 হচ্ছে নোমান, নাইট্রোজেন। এটা হচ্ছে গ্রুপ 17। আবার গ্রুপ 17-র পর্যায় 3 হল, আচ্ছা এটা তো গ্রুপ 3 বলতেছে। গ্রুপ 3 হলে ফসফরাস হইতে পারে সম্ভবত। আর এটা হচ্ছে গ্রুপ 17-এর গ্রুপ 3, ফ্লোরিন, ক্লোরিন হইতে পারে এটা। তাহলে অ্যাজাম্পশন হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে কি গ্রুপ 1, পর্যায় 2, গ্রুপ 1, তার মানে আহ লিথিয়াম। দেখি এ এবং বি মৌলদে, আচ্ছা এ এবং বি মৌলদের দ্বারা জৈব অনুভূতি আচ্ছা। তারপর হলো সি এবং ডি দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকের দ্রবণীয় কিনা, এই যে আগের মতোই, তার মানে এটা আয়নিক যৌগ হবে শিওর। হ্যাঁ, এ মৌল হলো লিথিয়াম, তারপর হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আহ ওই যে লিথিয়াম এবং ফ্লোরিন দ্বারা কি বন্ধন গঠিত হবে? তাহলে দেখো লিথিয়ামের লাস্ট সেল ইলেকট্রন কয়টা? 3টা। লিথিয়ামের লাস্ট সেল ইলেকট্রন হলো 3টা, ফ্লোরিন লাস্ট সেল ইলেকট্রন 7টা। তাহলে সে সিম্পল একটা ইলেকট্রন ত্যাগ করবে, লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে। আর ফ্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। এরা আমাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে আকৃষ্ট হয়ে লিথিয়াম ফ্লোরাইড নামক আয়নিক যৌগ গঠন করবে। পারবা? ডায়াগ্রাম সহ কিন্তু থাকতে হবে। এভাবে ডায়াগ্রামটা সুন্দরভাবে রেখে দিবা, কঠিন না তো, কয়েকবার প্র্যাকটিস করবা বাসায়। আচ্ছা, এরপর কি বললো জানি যে সি এবং ডি দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকের দ্রবণীয়তা। সি এবং দুই সি 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 এবং ডি, আচ্ছা সি ডি হলো, সি হচ্ছে ফসফরাস বের করলাম, ডি হচ্ছে ক্লোরিন। দেখছো তোমার কিন্তু পর্যায় সারণীর বেসিক ধারণাটা লাগবে, প্রত্যেকটাতে কিন্তু রিলেটেড। সি হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, তাহলে সি এবং ক্লোরিন আছে। পিসিএল 5 হতে পারে, পিসিএল 3 হইতে পারে, পিসিএল5, পিসিএল3 এগুলো গঠন হইতে পারে আর কি। যেগুলো পোলার দ্রাবকে দ্রবণীয়তা বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পোলার দ্রাবকে কিভাবে দ্রবণীয় বা দ্রবণীয় কিনা এটা ব্যাখ্যা করতে হবে।
উদ্দীপকে সি মৌলটা পর্যায়সারণী গ্রুপ দেওয়া আছে, এগুলো বের করবে। তাহলে একটা হচ্ছে ফ্লোরিন, একটা হচ্ছে আমাদের ক্লোরিন। ফসফরাস 3 এবং, আচ্ছা ফসফরাসের যোজনী হলো 3 এবং 5, তার মানে আমাদের দুইটা যৌগ পাইতে পারি এখান থেকে। একটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, একটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ। এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমাদের ক্লোরিনের 3টা পরমাণুর সাথে 3 জোড়া ইলেকট্রন শেয়ার করে, এবং ফসফরাস PCl5 অষ্টক পূর্ণ হয়। এখানে PCl3 তে অষ্টক পূর্ণ হয়, বাট PCl5 এর ক্ষেত্রে একটা সমস্যা আছে। এটা হচ্ছে অষ্টক মনে হয় সম্প্রসারণ হয়। পি পরমাণু এই ক্ষেত্রে আমাদের 5টা ক্লোরিন পরমাণু যখন আসে PCl5 এ, তখন ইলেকট্রন থেকে PCl5 যৌগ গঠন করে। সাধারণত আয়নিক যৌগিকতা না থাকলে ঋণাত্মক আয়নের উপস্থিতির জন্য এরা সহজেই পোলার দ্রাবক আয়নে পানিতে দ্রবীভূত হয়। ওকে, যেখানে সঞ্চরণশীল আয়নসমূহ মুক্তভাবে বিস্তারণ করে। তো বোঝা যাচ্ছে এটা তো দ্রবীভূতই হবে না, কারণ এটা শুরুতেই বলে দিয়েছে সমযোজী যৌগ, তাই না? এটার এত মানে পেঁচাল এমনি পারছে আর কি, কারণ হচ্ছে একটু পৃষ্ঠা তো একটু ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে লেখা দ্বারা। তাহলে এটা শুরুতেই বোঝা যাচ্ছে এটা PCl3 এবং PCl5 এরা ইলেকট্রন শেয়ার করছে। কেউ দুইটাই অধাতু, এটাও দ্বারা বোঝা যায় দুইটাই অধাতু অধাতু। তাহলে এটা সমযোজী যৌগ, অপোলার সমযোজী যৌগ, তার মানে এটা কখনোই পানিতে দ্রবীভূত হবে না। আচ্ছা, এরপর এখানে বলো সর্বশেষ শক্তি স্তরের এন এর মান, মানে এন এর মান এটা হচ্ছে 3। তার মানে আমাদের এই এই ডিটারমিনেন্স হচ্ছে এটা NH2 NP5, তার মানে 3s2 3p1, তার মানে এটা হচ্ছে আমাদের বলো এটা কি হতে পারে পি যৌগটা? 3s2 3p1, 3s2 3p1, লাস্টের এটা হচ্ছে তিনটা, তিনটা মানে 13, 13তে যাবে। 13 হলো অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। বুঝতেছো কিভাবে বের করতেছি? না, এটা দেখো এটার এন এর মান দিয়ে দিছে তোমার 3, এন এর মান দিয়ে দিছে 3। কেমিস্ট্রিতে কিন্তু যদি প্রশ্ন ধরার অ্যাবিলিটি ক্রিয়েট করতে না পারো, তাহলে কিন্তু ধরাটা খাবার প্রশ্নই ধরতে পারবে না, অ্যান্সার তো দূরের কথা। একটু প্র্যাকটিস করে যাই এখান থেকেই। সর্বশেষ শক্তি স্তরে এন এর মান, এন এর মান দেওয়া আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3। এরপরে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রোমিনাস দেওয়া আছে NH2 NP1, তার মানে আমরা এন এর মান কত হবে 3, তার মানে লিখো 3s2, এই যে এন এর জায়গায় জাস্ট আমি 3 বসাই দিছি, এটা 3p1, 3p1। এটা বলতেছে সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন পেয়েছি তাহলে? 2 একে 3টা না? কোন গ্রুপের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর 3টা হয়? এটা আসলে তুমি চাইলে পিছনের দিকে যাইতে পারো এবার। ইলেকট্রোমিনাস তুমি যদি এত ভাবতে মন না চাই, তুমি পিছনের দিকে ইলেকট্রোমিনাসটা করে যাও। 3p1 3s2, তার মানে এখানে নিশ্চয়ই 2p6 হয়েছিল, এখানে নিশ্চয়ই 2s2 হয়েছিল, এখানে নিশ্চয়ই 1s2 হয়েছিল। টোটাল ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পার, 2টা 4টা 10টা 13টা, 13টা 13 কার অ্যালুমিনিয়াম 13 নিশ্চয়ই। ঠিক আছে, উল্টা দিক থেকে ইলেকট্রোমিনাস করে যাইতে পারো, ঠিক আছে? তাহলে এটা কত হয়? 13 অ্যালুমিনিয়াম। বুঝছো কিনা? হ্যাঁ। সহজ বিষয়। তোমার এখানে NH2 NP1 দেওয়া আছে, তুমি জাস্ট 3s2 3p1 লিখলা, এরপরে পিছনের দিকে ইলেকট্রোমিনাসটা করে গেলা, দেন ইলেকট্রন সংখ্যা হিসাব করলা, আমরা পেয়েছি 13টা, তাই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম যেহেতু 13। এরপর হচ্ছে NS2, তার মানে এখানে 3s2, এটা কত আছে 3s2, পিছনের দিকে যাও 2p6, তারপর নিশ্চয়ই 2s2 হয়েছিল, তার মানে 1s2 হয়েছিল, তার মানে কত এখানে 4 10 12, এটা হচ্ছে কে তাহলে? 12 কে হয়? সোডিয়াম 11, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম 12, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছিল অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে কি হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, এটা হচ্ছে NS1 কে হয়? নিশ্চয় হাইড্রোজেন, এটা কি? হাইড্রোজেন। এটা হচ্ছে 3s2, এটা কি 3s2 3p5, দেখো এটা তো বোঝা যাচ্ছে লাস্ট সেলে কয়টা আছে 7টা ইলেকট্রন, 3s2 3p5, দেখো 3s2 3p5, তাহলে পিছনের দিকে যাও 2p6, তারপর হচ্ছে 2s2 1s2, তার মানে এদিকে 10, এদিকে টোটাল 17, তার মানে 17 কার ক্লোরিন, তার মানে এস যৌগ কে ক্লোরিন, এটা হচ্ছে হাইড্রোজেন। বুঝছো কিনা কিভাবে বের করছি সবগুলা? জাস্ট পিছনের দিকে ইলেকট্রোমিনেস করে যাবা। আচ্ছা, এরপরে বললো পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল। পি, পি কে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহনের কৌশল। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম মূলত ধাতু, ধাতুর মাঝে সঞ্চারনশীল ইলেকট্রন থাকবে, তাই না? পি এর বিদ্যুৎ পরিমাণ কৌশল, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, কারণ কত গ্রুপ 13 এর মূলক, গ্রুপ 1 2 13 এগুলো ধাতু। তাহলে ধাতু বিদ্যুৎ পরিমাণ করবে স্বাভাবিক, কেন কিভাবে? এটা মুক্ত ইলেকট্রন থাকবে, এটাই।
তাহলে আগে দু চালান বাড়াই কথাই বলবো শুধু এখানে ধাতু ওই যে অ্যালুমিনিয়াম বের করছে এটার জন্য, দরকার হলে আবার তুমি ইলেকট্রোমিনাসটা করে তারপর আবার এটা এই যে কিভাবে পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করে এটাও দেখাই দিবা, কারণ কথাবার্তা বাড়াইতে হবে তো, তাই না? তো এভাবে লিখে আমরা ধাতব বন্ধনের সংখ্যাটা দিয়ে দিবা। ধাতব বন্ধন, অ্যালুমিনিয়াম পরমাণু শেষ করে 3টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম পরমাণুর সঙ্গে তার সর্বশেষ শক্তি স্তর ত্যাগ করে ধাতব ধনাত্মক আয়ন বা পারমাণবিক শ্বাসে পরিণত হয়েছে। পারমাণবিক শ্বাস পড়িয়েছিলাম। অ্যালুমিনিয়ামের ধাতব স্ফটিকে এই সৃষ্ট পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক সজ্জায় বিন্যস্ত থাকে ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে ঘোরাফেরা করে। তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়, অ্যালুমিনিয়াম 3+, তার মানে কি এটা হচ্ছে শ্বাস। অ্যালুমিনিয়াম 3+ মানে কি এটা হলো শ্বাস। হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়াম 3+, এভাবে অনেকগুলো অ্যালুমিনিয়াম 3+, এই যে 3টা ইলেকট্রন ত্যাগ করছে না, এই 3টা ইলেকট্রন এখানে 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 ঘোরাফেরা করে। ঘোরাফেরা সুন্দরভাবে লিখে দিবা। এটা এভাবে এখানে অসংখ্য অ্যালুমিনিয়াম আঁকবা, ছোট ছোট ইলেকট্রনের মাইনাস চিহ্ন দিয়ে দিবা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ যে আয়নে পরিণত হলে অ্যালুমিনিয়ামটাকে বলা হচ্ছে তোমার শ্বাস, পারমাণবিক শ্বাস। আর যে ইলেকট্রনটা ছাড়লো এটা হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন। এভাবে মুক্ত ইলেকট্রন তৈরি করার মাধ্যমে ধাতুসমূহ ইলেকট্রন পরিবহন করে তথা বিদ্যুৎ সঞ্চালন করে। আচ্ছা, এরপরে বললো QS2। কিউ কাকে পেয়েছিলাম যেন? 3s2, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কে যেন, ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম S2, এস কে, এস হচ্ছে ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, এটা এটা কি বলো, এটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? সমযোজী। ওরে বাবারে বাবা, থাপ্পড় দিতে মন চাচ্ছে একটা। এটা কি সমযোজী? কোন দুঃখে মনে হয় তোমার সমযোজী? ম্যাগনেসিয়াম 2+, ক্লোরিন মাইনাস, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এমনিই বোঝা যায় এটা ধাতু, এটা অধাতু। এটা গ্রুপ 2 এর মূল, এটা গ্রুপ 17 এর মূল। ধাতু অধাতু মূলে কি সমযোজী বন্ধন, এই যে সমযোজী বন্ধন হয়? তাহলে এই সময় এসে এরকম যদি ভুল করো, চিন্তা ভাবনা করবো আগে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+। আমাদের ম্যাগনেসিয়াম তো ধাতু একটা, তাই না? ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। ধাতু এবং অধাতু মিলে আমরা জানি আয়নিক বন্ধন হয়। ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন, অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন, তাই না? তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, আর ক্লোরিন মাইনাস। তাহলে ম্যাগনেসিয়াম 2+ মানে সে ক্যাটায়নে পরিণত হয়েছিল। ক্লোরিন 2- মানে তার ত্যাগকৃত 2টা ইলেকট্রন সে গ্রহণ করেছিল, তার মানে সে অ্যানায়ন। অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে, তার মানে এটা আয়নিক বন্ধন। সিম্পল। তো এবার আসে R2। R2NS1, তার মানে হাইড্রোজেন গ্যাস। বলো এটা এটা কি? এটা কি আয়নিক না সমযোজী? চিন্তা ভাবনা করে বললো। কোন জিনিস? কোনটা? এই যে হাইড্রোজেন 2, হাইড্রোজেন গ্যাস। দুইটাই হতে পারে। এটা তো তোমার দুইটা কেমনে হয় বাবা? হাইড্রোজেন কি কখনোই ইলেকট্রন ত্যাগ করতে পারবে? সে ক্যাটায়ন কেমনে হয় ইলেকট্রন ত্যাগ করলে? সে তার তোমার এই আছেই তো ইলেকট্রন একটা, তাহলে সে ত্যাগ করবে কেন? সে চাইবে শেয়ার করতে। তাহলে দুইটা হাইড্রোজেন পাশাপাশি আসে এবং দুইটা হাইড্রোজেনের 2টা ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করে হাইড্রোজেন গ্যাস পরিণত হয়। হ্যাঁ, এবার যত সিঙ্গেল গ্যাস পাবা দেখবে সবগুলাই আমাদের কি যৌগ, সমযোজী যৌগ। নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, সকল এরকম ডাবল দ্বিপরমাণবিক গ্যাসগুলো সবগুলাই সমযোজী যৌগ হবে। আচ্ছা, তাহলে আমরা পেলাম একটা হচ্ছে তোমার আয়নিক যৌগ QS2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা, তাহলে ওখানে পেলাম ক্যালসিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর এই যে সোডিয়াম ক্লোরাইড। এই সকল যৌগ আয়নিক যৌগ, সকল যৌগ আয়নিক যৌগ, সকল যৌগের পানিতে দ্রবীভূত হবে। কিভাবে হবে? কারণ তারা আয়নে পরিণত হবে। তাহলে দেখো কিভাবে আয়নে পরিণত হবে। কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমাদের ম্যাগনেসিয়াম 2+ এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই যে ম্যাগনেসিয়াম 2+ এবং ক্লোরাইড আয়নের মাধ্যমে মূলত আমাদের পানিতে দ্রবীভূত হবে। কিভাবে? আমরা জানি পানিকে ভাঙলে আমরা দুইটাই ইয়ে পাবো, তাই না? পানিতে ভাঙলে আমরা হাইড্রোজেন আয়ন পাবো, ওএইচ আয়ন পাবো, ওএইচ মাইনাস আয়ন পাবো। এই যে হাইড্রোজেন ম্যাগনেসিয়াম 2+ যাবে ওএইচ এর সাথে, ক্লোরিন মাইনাস যেটা নেগেটিভ এটা যাবে হাইড্রোজেন আয়নের সাথে। এভাবে মূলত পানিটা দ্রবীভূত হবে। চিত্রটা সুন্দর করে এঁকে দিবা। চিত্র রাখলে মার্কস একটাও এদিক ওদিক হবে না, পুরো মার্কস দিয়ে দিবে টিচার। আচ্ছা, QS2 হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং R2 হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণু। ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্বশেষে 2টা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন পরিণত হয়। তাহলে ম্যাগনেসিয়াম 12, এই ম্যাগনেসিয়াম তার লাস্ট সেলে 2টা ইলেকট্রন ত্যাগ করে আমাদের ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়নে পরিণত হয়, এবং 2টা ক্লোরিন ওই ম্যাগনেসিয়ামের 2টা ত্যাগকৃত ইলেকট্রনটাকে গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, অ্যানায়নে। এই যে
ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ গঠন করে। এরপরে এই যে ম্যাগনেসিয়াম, এটা একটা পোলার যৌগ, কারণ অবশ্যই আয়নীয় যৌগ সকল পোলার অবশ্যই। তাহলে ম্যাগনেসিয়াম 2+ দেখো, এখানে আমরা কাকে দিব? ম্যাগনেসিয়াম 2+ দিব অক্সিজেনের প্রান্তটা দিব, আর ক্লোরিনের দিকে তোমার হাইড্রোজেনের প্রান্তটা দিবা। ঠিক আছে, এটা সুন্দরভাবে আঁকবা কিন্তু। এই যে ম্যাগনেসিয়াম 2+, তো এখানে দিবা তোমার অক্সিজেনের প্রান্তটাকে, তাহলে অক্সিজেন এভাবে এভাবে আঁকবা। এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, অক্সিজেন মাইনাস, তারপর অক্সিজেন এদিকে এদিকে আঁকবা। এভাবে সুন্দরভাবে আঁকবা, খাতা কয়েকবার প্র্যাকটিস করবা, তাইলে হয়ে যাবে। এদিকে এবার ক্লোরিনের টাকবা। এবার আমাদের মূলত এই যে দ্রবীভূত হয় আর কি এরা। কিন্তু ওটা তো আমাদের হাইড্রোজেন তো একটা গ্যাস একে তো এটা, এবং দ্বিতীয়ত হচ্ছে সমযোজী যৌগ, এটা পোলার না, তাহলে কোনোভাবে এটা পানিতে দ্রবীভূত হবে না। আর নিজ যৌগের সময় পানিতে দ্রবীভূত হয়, এবং সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আচ্ছা, এরপর আসে একটা পরমাণুর ভর দিছে এত গ্রাম। উহার প্রতিটি পরমাণুতে 34টি নিউট্রন আছে। প্রতিটি পরমাণুতে কতটা নিউট্রন আছে? 34টি। গাণিতিকভাবে মৌলটা নির্ণয় করতে হবে। একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম, 34টি নিউট্রন আছে, ঠিক আছে। এরপর বললো মৌলটার বের করতে। আচ্ছা, তাহলে আমাদের প্রোটনের প্রকৃত ভর জানা আছে, তো নিউট্রনের প্রকৃত ভর জানা আছে। নিউট্রনের সংখ্যা দেওয়া আছে 34টি। নিউট্রনের সংখ্যা দেওয়া আছে 34টি, একটি পরমাণুর ভর জানা আছে। আচ্ছা, তো প্রোটনের সংখ্যা হলো এক্স, এবং প্রোটনের ভর আচ্ছা, এটা অন্যভাবে করে ফেলা যায়, সেটা হচ্ছে উম আচ্ছা, দেখো ম্যাথমেটিক্যালি করলে এরকম ইজি হয়ে যাবে। দেখো, প্রোটন সংখ্যা গুণন প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা এবং নিউট্রনের ভর, একটি পরমাণুর ভর। আচ্ছা, একটি পরমাণু, তাই না? একটি পরমাণুর ভিতর কি কি আছে আমরা একটু দেখি। একটি পরমাণুর ভিতরে আমরা জানি মেনলি সম্পূর্ণ ভরই কার মাঝে নিহিত থাকে? সম্পূর্ণ ভরই মূলত আমাদের নিহিত থাকে হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ভিতর কি আছে? নিউক্লিয়াসের ভিতর আছে প্রোটন প্লাস নিউট্রন। তার মানে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর যদি যোগ করি, কার ভর পাবো? পরমাণুটির ভর পেয়ে যাব। এবার আসো, আমি প্রোটনের ভর বের করতেছি। আচ্ছা, তোমাকে যদি প্লুটনের সংখ্যা দেওয়া থাকে, তোমাকে যদি প্লুটনের সংখ্যাটা দেওয়া থাকে এবং একটি প্লুটনের পদ দেওয়া থাকে, তুমি এখানে যদি মনে করো 100টা প্লুটন আছে, তাহলে তুমি সকল প্লুটনের পদ পেয়ে যাবা। তুমি বুঝছো কিনা আমার কথাটা? না। মনে করো এখানে 100টা প্লুটন দেওয়া আছে ভিতরে। এখন তোমাকে দেওয়া আছে একটা প্লুটনের ভর কত? একটা প্লুটনের ভর মনে করে দেওয়া আছে আর কি, ধরো 20 দেওয়া আছে, 20 গ্রাম। তাহলে তুমি 100 দ্বারা 20কে গুণ দিলে এই সকল প্রোটিনের ভর পেয়ে যাবে না? এটা বুঝতেছো না? একটা কলার দাম যদি 20 টাকা হয়, 100টা কলার দাম কত হবে? 20 × 100, তাই না? নাকি নাকি বাক করে দাও। একটা কলার দাম কত? একটা কলার দাম 20 টাকা, 100টা কলার দাম কত হবে? ওটা আমি কিভাবে জানবো? তুমি কি তুমি গুণ করতে পারো না? ৳100 ৳2000। হ্যাঁ, তাহলে কিভাবে পাইলা? গুণ করে, তাই না? গুণ করছো 100 × 20, গুণ করে পেয়েছো। এক্ষেত্রেও সেম, দেখো আমি প্রোটনের সংখ্যাটাকে প্রোটনের ভর দ্বারা গুণ দিলে সকল প্রোটনের ভর পেয়ে যাব। প্রোটনের সংখ্যাটাকে প্রোটনের ভর দ্বারা গুণ দিলে সকল প্রোটনের ভর পেয়ে যাবে। একটু এদিকে দাঁড়ান, একটু। কি এটা? এরপরে নিউট্রনের সংখ্যাটাকে যদি আমি নিউট্রনের ভর দ্বারা গুণ দিই, একটা নিউট্রনের ভর দ্বারা গুণ দিই, সকল নিউট্রনের ভর পেয়ে যাব। এবং প্রোটন প্লাস নিউট্রনের ভর ইজ ইকুয়াল টু, দেখো, পরমাণুর ভর। কারণ পরমাণুর ভিতরে থাকে প্রোটন প্লাস নিউট্রন। উপরের সূত্রটা কি বুঝতে পারছো পুরোটা? এটা প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর ইজ ইকুয়াল টু টোটাল পরমাণুর ভর। এখানে আমি প্রোটনের ভর কিভাবে বের করছি? এই যে প্রোটনের সংখ্যাকে প্রোটনের ভর দ্বারা গুণ দিলে টোটাল প্রোটনের ভর পেয়েছি।
একইভাবে নিউট্রনের সংখ্যাকে নিউট্রনের ভর দ্বারা গুণ দিয়ে টোটাল নিউট্রনের ভর পেয়েছি, দুইটা যোগ করে দিয়েছি, পেয়েছি টোটাল পরমাণুর ভর। বুঝেছো কিনা? হ্যাঁ। ওকে, তো এখানে আমাদের প্রোটনের সংখ্যা জানা নেই। এটা এক্স ধরো, প্রোটনের ভর দেওয়া আছে 1.67 ইন্টু 10^24 গ্রাম, প্লাস নিউট্রনের সংখ্যা দেওয়া আছে 34, নিউটনের ভর জানা আছে 1.675 ইন্টু 10^24। দেখো এটা 673, আর নিউটনের ক্ষেত্রে 675, একটু বেশি, কিন্তু নিউটনই সবচেয়ে ভারী কণা পরমাণুর। ইজ ইকুয়াল টু পরমাণুর ভর, পরমাণুর ভর তো দেওয়া আছে 10.541 ইন্টু 10^23। ওকে, এটা লিখে just তুমি এটা যোগ করে এদিকে পাঠাবা, বিয়োগ করবা, ভাগ করলে পেয়ে যাবা 28.97, যা অলমোস্ট 29। তার মানে এটা হচ্ছে প্রোটনের সংখ্যা। তার মানে আমাদের পরমাণুটা হচ্ছে আসলে কপার। এটা কিন্তু ব্যতিক্রমধর্মী আসছে, একেবারে ইজি ম্যাথ। মানে যদি ক্লাস 2-3-তে এই যে তোমার আহ, ঐকিক নিয়মের ম্যাথ ওগুলোর মতোই, বাট আমাদের এইচএসসি তে দিছে একটু ব্যতিক্রমিত, আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে সকল ধারণাই রাখতে হবে। আচ্ছা, উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ অপরিবাহী এবং এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম করে। এই যে এটা তো অনেকবার আসছে, কপারের ইলেকট্রন বিন্যাস। কপারের ইলেকট্রন বিন্যাস কি হয় আমরা জানি, এই যে সর্বশেষ কক্ষপথটা হয় অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ অবস্থায়, সম্পূর্ণ অবস্থায় কি হয়, এটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। তাহলে এখানে মূলত কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2:2, 3:2, 3p6, 3d9, 4s2। এক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে এই যে 4s2 এর একটা ইলেকট্রন আসবে এখানে, 3d10 ফিল আপ করবে এবং 4s1 অর্ধপূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে আউফবাউ নীতির ব্যতিক্রম। আউফবাউ নীতিতে আমরা জানি সাধারণত সর্বনিম্ন শক্তি স্তর ফিল আপ করে সর্বোচ্চ শক্তি, এই যে সর্বনিম্ন শক্তি স্তর ফিল আপ করে সর্বোচ্চ শক্তি স্তরে যায়, বাট এই ক্ষেত্রে ঘটেছে কি, 4s1টা একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে উল্টা 3d9 কে। তাহলে 3d10 ফিল আপ হয়েছে, এটা পূর্ণ, 4s1 ফিল আপ হয়েছে অর্ধপূর্ণ। তাহলে দুজনে এখন অনেক বেশি স্থিতিশীল, বুঝছো? হ্যাঁ। ওকে, এবং এটা একটা ধাতু, তাই তোমার কি মুক্ত ইলেকট্রন থাকবে সাথে, ইলেকট্রন পরিবহন, এই যে ইলেকট্রন পরিবহন করবে। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া আছে এ মৌল পারমাণবিক সংখ্যা 20, তার মানে হচ্ছে ক্যালসিয়াম। বি মৌল পারমাণবিক সংখ্যা 16, তার মানে সালফার। ডি মৌল কার্বন 6। এ এবং বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয়? এ বি, এ বি, এ বি, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। ওকে, দেখো ক্যালসিয়ামের পুরোপুরি নতুন মানে নতুন একটা যৌগ। এটা আগে খুব একটা দেখা যায় না। তাহলে ক্যালসিয়াম সালফেট সিম্পল। ক্যালসিয়ামের লাস্ট সালে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ঘাটতি আছে সালফারের ক্ষেত্রে, কারণ এটা ধাতু একটা অধাতু। একটা ক্যালসিয়ামটা ধাতু এবং সালফারটা অধাতু। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে লাস্ট সালে দুইটা ইলেকট্রন বাড়তি, সে দুইটা ইলেকট্রন দিয়ে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হবে। সালফারের ক্ষেত্রে লাস্ট সালে দুইটা ইলেকট্রন ঘাটতি, তাহলে সালফার দুইটা ইলেকট্রন নিবে এবং সালফার 2- অ্যানায়নে পরিণত হবে। অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে এই যে আয়নিক বন্ধন গঠন করবে। এভাবে ক্যালসিয়াম সালফেট যৌগ গঠন হবে। ওকে, সুন্দরভাবে ডায়াগ্রামটা এঁকে দিবা। এরপরে বলতেছে এর হ্যালাইট পানিতে দ্রবণীয় হলেও ডি এর হ্যালাইট পানিতে দ্রবণীয়। হ্যালাইট মানে কি, যে কোনো একটা হ্যালোজেন তুমি চিন্তা করবা। ক্লোরিনকে নিয়ে আসো, আমাদের সবচেয়ে পরিচিত হ্যালাইট হ্যালোজেন। তাহলে ক্লোরিন এর হ্যালাইট, আচ্ছা এর হ্যালাইট হলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে নিশ্চয়ই। এর হ্যালাইট কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। ডি এর হ্যালাইট, ডি মানে হচ্ছে কার্বন। কার্বন কি যৌগিত হচ্ছে এটা, কার্বন, কার্বন ক্লোরাইড। ডি এর হ্যালাইট CCl4, মানে ডি এর CCl2 তো হয় না, CCl4 হয়, ঠিক আছে? CCl2 হয় না, CCl4। তাহলে আর দেখো CCl4 কার্বন, কার্বনের হ্যালাইট হচ্ছে CCl4। এগুলা একদম চারিপার্শ্বিক ধারণা রাখতে হবে কিন্তু এই যে কেমিস্ট্রিতে। তাহলে দেখো এর হ্যালাইট, হ্যালাইট যৌগ হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। আর ডি এর হ্যালাইট মানে এর হ্যালাইট, তাহলে এ হচ্ছে ক্যালসিয়াম, এর হ্যালাইট হলে ক্যালসিয়াম ক্লোরাইড, মানে একটা যৌগ আর কি। তারপর ডি এর হ্যালাইট, ডি হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বন, এবং কার্বনের একটা হ্যালাইট, হ্যালাইট যুক্ত করলে আমরা CCl4 নামক যৌগ পাবো, কারণ কার্বনের লাস্ট সেলে 4টা ইলেকট্রন আছে। ক্লোরিনের 4টা ইলেকট্রন আসবে এবং 4টা ইলেকট্রনের সাথে শেয়ার করবে এবং CCl4 নামক যৌগ গঠন করবে। এটা একটি সমযোজী যৌগ, তাই পানিতে কখনোই আদ্র বিশ্লেষিত হবে না। এবং আমরা জানি এটা ওই যে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। আর ক্যালসিয়াম ক্লোরাইড সুন্দরভাবে পানিতে দ্রবীভূত করবে, চিত্রটা সহ এঁকে ফেলবে। এটা আগামীকাল মিনিমাম 2বার প্র্যাকটিস করবা। এটা আমি যখন ক্লাসে আসবা বলবো তুমি যে প্র্যাকটিস করেছিলে, আমাকে একটু খাতায় দেখাও ভিডিও অন করে। তাহলে দেখো এখানে একটি পোলার যৌগ, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে এবং এই যে চিত্রটা এঁকে দিবা সুন্দরভাবে। আর CCl4 তো এটা আমাদের সব পোলার নন পোলার সমযোজী যৌগ, এটা পানিতে দ্রবীভূত হবে না। এরপর আসো, প্রোটন সংখ্যা দিয়েছে 1, তার মানে হাইড্রোজেন 2, 6 কার্বন, 3 হচ্ছে 11, তার মানে সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন। বলতেছে সিএ যৌগ, সিএ মানে হচ্ছে আমাদের কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন, তার মানে CH4 যৌগ দেখছি, CH4। ওকে, CH4 যৌগ ডাইফ্রাম, তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগ, কারণ কি কার্বন
আমাদের এই যে লাস্ট সেলে যে 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে না, ওই 4টা ইলেকট্রন হাইড্রোজেন আসবে, 4টা হাতে 4টা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করবে। এই যে 4টা হাতে 4টা ইলেকট্রন শেয়ার করবে, 4টা হাতে 4টা হাইড্রোজেন কি করবে, শেয়ার করবে, এবং আমাদের এই যৌগটা এভাবে CH4 বা মিথেন যৌগ গঠন করবে। সকল এই যে আমাদের জৈব যৌগ, কার্বোহাইড্রেট যৌগ, এই যে কার্বন এবং হাইড্রোজেন যেগুলো গঠিত হয়, হাইড্রোকার্বন, এগুলো অবশ্যই সমযোজী যৌগ। তাহলে CH যৌগটা আমাদের এভাবে ডায়াগ্রাম সহ দেখা দেওয়া, বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ, বুঝতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মিথেন যৌগ, যেটা আমাদের একটা হাইড্রোকার্বন যৌগ, এবং এখানে এইভাবে আমাদের কি হয়েছে, সমযোজী বন্ধন হয়েছে, কারণ কার্বনের লাস্ট সেলের 4টা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের লাস্ট সেলের একটা ইলেকট্রন শেয়ার করেছে। এখানে হাইড্রোজেন সন্তুষ্ট, কারণ তার 2 এর নিয়ম ফলো হয়েছে, কার্বন তার অষ্টক ফিল আপ করেছে। এরপর আসো, DA4 এবং অ্যাডি কোন ধরনের ধরনের এবং একই ধরনের যৌগ, কিন্তু একটি পানিতে দ্রবণীয় অন্য দ্রবণীয়। আচ্ছা, DA4 কে, DA4 হচ্ছে কার্বন, কার্বন, মিথেন, আচ্ছা মিথেন, মিথেন এবং হচ্ছে অ্যাডি, অ্যাডি কে, এ এবং ডি, এডি হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইড অবশ্যই দ্রবীভূত হওয়ার কথা, কারণ এটা আমাদের কি হবে, আচ্ছা সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এডি, এডি মানে হচ্ছে আমাদের মূলত Cl, সরি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। একই ধরনের যৌগ, এটা একই ধরনের যৌগ না, এটা চাইনিক, এটা হচ্ছে তোমার ACl, আচ্ছা ACl, এটা সরি HCl, কারণ এ হচ্ছে হাইড্রোজেন, ডি হচ্ছে ক্লোরিন, যৌগ গঠিত হলে কি হবে, HCl। তাহলে এটা দুজনেই সমযোজী কিন্তু, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা অ্যাসিড, এটা পানিতে হাইড্রোজেন দান করবে, মানে পোলারিটি সৃষ্টি হবে। তাহলে এটা পানিতে দ্রবীভূত হবে কিভাবে, দেখো, আমাদের ক্লোরিন অণুর সাথে হাইড্রোজেনের প্রান্তগুলোর সাথে যুক্ত হবে, এবং হাইড্রোজেন যে ধনাত্মক প্রান্ত যেটা, এটার সাথে আমাদের অক্সিজেন ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে এভাবে। তাহলে চিত্রগুলো সব একই, জাস্ট তুমি কয়েকবার প্র্যাকটিস করবা। এই ধনাত্মকের সাথে ঋণাত্মক অংশটা দিবা অক্সিজেন, আর ঋণাত্মক অংশ তাহলে হাইড্রোজেন ধনাত্মক অংশকে বসাই দিবা। আর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, সেটা সমযোজী যৌগ, এটা পানিতে অদ্রবণীয়, অপোলার সমযোজী, তাই এটাতে আমাদের পোলারিটি সৃষ্টি হবে না, তাই পানিতে দ্রবীভূত হবে না। এটাই, তাহলে সব কিন্তু একই একই ধরনের, এখানে ব্যতিক্রম কিছুই নাই, একই রকমের অনেকটা। আচ্ছা, এর গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, সেম কথাবার্তা। ম্যাগনেসিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে ম্যাগনেসিয়াম সলিড 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 যৌগ গঠন করবে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নাইট্রেট সলিড, এটা হচ্ছে গ্যাস, হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠিত হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হবে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন পরিণত হবে। বিক্রিয়াগুলো তোমার নখদর্পণে রাখতে হবে। তো এইভাবে এটা এই যে সেম ভাবে চিত্রগুলো দেখাই দিবা। এরপর হলো আমাদের PCl3 যৌগ গঠনে 2 নিয়ম অনুসরণ করে। তাহলে PCl3, যে আগের মতো, এটা কি জানি কি যৌগ দিল আগের, ওই গতটার মতো মনে হয়, হ্যাঁ BCl3, ওইটাতে BCl3 তে দেখা, এখানে অষ্টক ফিলাপ আমাদের কি করেছে, এই যে অষ্টক সংকোচন হয়েছে মূলত BF3 তে একটা উদাহরণ ছিল না, অষ্টক সংকোচন। এক্ষেত্রে আমাদের অষ্টক নিয়ম ফিলাপ ফলো করে নাই, কারণ এক্ষেত্রে 8টা ফিলাপ করেই নাই, ফিলাপ করেছে মাত্র 6টা, কারণ অষ্টক সংকোচন। এখানে 2 এর নিয়ম ফলো হয়েছে, কারণ জোড়ায় জোড়ায় আছে, তবে অষ্টক নিয়ম ফলো হয় নাই এটা। তারপর QS4, এটা মনে হয় মিথেন হবে এবং পানিতে দ্রবীভূত কিনা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে CCl4 পানিতে দ্রবীভূত হবে না, কারণ এটা সমযোজী যৌগ এবং অপোলার। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে, কারণ এটা সমযোজী যৌগ। এভাবে চিত্রসহ সবগুলো বর্ণনা করবা, বুঝতে পারতেছো? তাহলে এভাবেই, এর হ্যাঁ। ব্যতিক্রম তো আসবে না।